কিন্তু কি করে বড়দা? শোন শোন, আয় আজকে আয়। না না বড়দা না, আমি অন্যদের কাছে নিজেকে এভাবে নির্লজ্জ প্রমাণ করতে পারবো না। বল, শোন শোন শোন, আরে কিছু পেতে গেলে কিছু মাঝে মধ্যে খোয়াতে হয়, তোমার মনে প্রবেশ করে যায়। কিন্তু বড়দা, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। আমি মিথ্যার টোপ দিয়ে অরণ্যকে এখানে ডেকে পাঠিয়েছি। আর তুই এক কাজ কর না, তুই তোর যৌবনের টোপ দিয়ে না ওই অরণ্যকে একেবারে শিকার করে নে। শিকার অরণ্য কোনো জন্তু জানোয়ার নয় যেটাকে শিকার করা যায়। অরণ্যের ভেতরটা এক গভীর নিশ্চয় জঙ্গল, যেখানে শিকারীরা প্রবেশ করলে তাদের দিশেহারা হয়ে পড়তে হয়। এতক্ষণ না আমরা তোমার কথাই বলছিলাম অরণ্য ভাই। কেন আমায় রাজ্যে পাঠিয়েছেন সেটা বলুন। আরে সেটা তো বলবোই, সেটা তো বলবোই। হ্যাঁ, কিন্তু তার আগে এই আমার বোন এরিনা তোমাকে কিছু পার্সোনাল কথা বলতে চাই। অরণ্য, এরিনার সাথে কোনো কথা বলার ধৈর্য আমার নেই দাদা। থাকবে কি করে? ওই হতভাগিনী অরণ্য, ও যে তোমার সব দুধের ভাত ভেঙে দিয়ে গেছে। দাদা তুই অরণ্যর সঙ্গে কিছু সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আর আমি ততক্ষণ না আসছি, একদম সুন্দর করে ওকে একেবারে। আমি এরিনার সাথে নয়, আপনার সাথে কথা বলতে চাই। দাদা শুনুন, আপনার সাথে কথা বলতে চাই। আমি যে শুধু তোমাকে চাই অরণ্য, শুধু তোমাকে। চাপা সব ভাগ্যের খেলা এরিনা। কপালে যদি থাকে তাহলে তুমি আমায় পাবে, আর কপালে যদি না থাকে না তো সারা জীবন কপাল ঠুকলেও তুমি আমায় পাবে। কপাল বা ভাগ্য, এই কোনো কিছু বিনিময় আর চলতে পারে না। অসম্ভব। এই মুহূর্তে কাউকে ভালোবাসার মতো কোনো পরিস্থিতি আমার নেই। সেই পরিস্থিতি আমি তোমার তৈরি করে দেবো। তুমি তুমি শুধু একটিবার আমাকে সুযোগ দাও। এরিনা হিসেবে ভালোবাসতে না পারো, অন্তত অনন্য হিসাবে একটুখানি আমার ভালোবাসার সুযোগ দাও। গান আছে তোমার ওই যে আলপনাকে তুমি তাড়া করে রেখেছো, আমাকে তুমি একটুখানি জায়গা দাও। আমার একা তুমি তারা হওয়ার কোনো
ফালতু তোরা আমরা কিচ্ছু দেখিনি। কি দেখিস? মানে তোমরা যে চোখাচুকি মুখামুখি হয়ে একেবারে কাকাবাকি মুখোমুখি। এই চুপ। সত্যি বলতে কি গুরু, এই কিছুদিন ধরে একদম মনে মনে এটাই চেয়েছিলাম। বলুন তো দিদিমণিরা, হিরোর পাশে যদি হিরো না থাকে তাহলে ঠিক জমবে বলুন তো? এবার লড়াই ঠিক জমে যাবে। ফালতু যাবে, সবকিছু হয়ে যাবে তাই বুঝি। আচ্ছা তোমরা সেই তো আগে থেকে জেনে গেছো। আচ্ছা তোমরা কি জ্যোতিষী? আরে বাবা, জ্যোতিষী হতে যাবো কেন? তোমাদের দুজনের গর্বের জীবনে কতটা মিল সেটা জানতে আমরা এসেছি। পীর বাবাকে ডেকে এনেছি। ওই রাস্তা দিয়ে যাচ্ছি। পীর বাবা আমার ভাগ্যের কথা সব বলে ফেলেছে, কিন্তু তোমাদের ভাগ্যের কথাটা জানতে চাই। জানতে চাই? পীর বাবা, ও পীর বাবা, ভেতরে ও পীর বাবা, আরে ও পীর বাবা। আচ্ছা এইভাবে অচেনা একটা মানুষকে ভেতরে ঢোকানো ঠিক হচ্ছে? কাকে বলছিস রে বেটি? আমাকে হি তো লটের সবাই চেনে, তোরা নয়া এসেছিস তাই আমাকে চিনতে পারছিস। কিন্তু আমি চিনি ভালো করতে, সেই জন্যই তো তোমাকে ঠিক করে এবার দেখো তো পীর বাবা, আমার এই গ্রুপ আকারে হয়ে হবো ভালো করে দেখো। বিয়ে হলে এরা সারাদিন প্রেম করবে, ঝগড়া করবে। अरे जरूर देंगे, जरूर। वो तो बैठा है। हाँ, जरूर देंगे, जरूर देंगे, जरूर देंगे। ए अल्लाह मेहरबानी करे, हमें उधर भूत भविष्य सब देखे दे। ये हमें की देखी? दो जना एक साथ बोलिए। नसीबे बहुत खतरनाक আছে রে বেটা, খুব সাবধানে থাকবি। তুই বহুত বড় ঘরের মেয়ে আছিস রে বেটি, সেই নসিবে খেয়ে পড়ে তুই ফকির হয়ে গেছিস রে বেটি। अरे बेटा, তোর নসিব তো और भी खराब। তোর নসিবে ইস কাছারি শিল হয়ে যেতে পারিনি বেটা। अच्छा चले लगे रे। আচ্ছা আচ্ছা বাবা, বলছিলাম কি এই ভাড়া কাটানোর কোনো কিছু উপায় নেই? হ্যাঁ আছে রে বেটি, আছে আছে। এই যে কোনো শনিবার দেখি আমি এই ঘরের পীর বাবার পুজো দেব। পীর বাবা যদি শান্ত হয়ে যায় তাহলে তোদের সব কারো কেটে যাবে। আজই তো শনিবার পীর বাবা, আজই তো শনিবার, তাহলে আজই পুরো ভাড়া কাটিয়ে দিয়ে যাও। এখন হবে না রে, রাত 12টার পর আমি ওই পুজো পাঠে বসবো। পীর বাবা যদি খুশি হয় তাহলে তোদের সব বিপদ কেটে যাবে। হ্যাঁ, তোরা কিন্তু তৈরি থাকছিস রে বেটা, আমি আবার আসবো। খোদা হাফিজ। দাও পীর সাহেব, দাও একটু দাও। দয়া করে যখন এসেছো তখন একটু দিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, নকল পীর বাবা, ও ইউনিট সরকারের পোষা গুন্ডা রকি। ও বেশ কিছুদিন ধরে এই এলাকায় ঘুরে বেড়াচ্ছিল পীর সেজে। আজ রাতে ও পীরের পূজার বাহানায় ও পুলিশ নিয়ে এসে আমাকে ধরিয়ে দেওয়ার মতলব করছিল, কিন্তু এই বেটা জানেই না যে আমার হাজারটা চোখ আমার চারিদিকে ঘুরে বেড়ায়। আমাকে ক্ষমা করে দাও। না,
সত্যি বলছি আমি কিছু জানি না কিচ্ছু জানি না। আমি কিছু জানি না আমি সব বলছি আমি সব বলছি আমি সব বলছি সেই দিন ওই অভিনব সরকার হরগ্রীশ্বর রায় তোমার মাকে এমনকি তোমার বোনকে রেপ করে দিয়েছে তোমার বাবাকে ওই অভিনব সরকার আর অগ্নিশ্বর রায় নিজের হাতে গুলি করে মেরেছে আমি মেরেই ফেলবো। শোনো, একে মেরে কোনো লাভ হবে না, বরং ওকে দিয়েই আমরা আমাদের প্রতিশোধটা নেব। ওকে আমরা রাজসাক্ষী বানাবো। রাজসাক্ষী? দেখো রাজি হয় কি ফালতু। না আমি তোমাদের রাজ সাক্ষী হবো তোমরা যা বলবে তাই আমরা করবো বেশ, তবে আজ থেকে শুরু করবো তোকে নেই আর একটা নতুন লড়াই। এই সন্তান, এই রুদ্রের সাথে যদি বেইমানি করার চেষ্টা করে তাহলে তার পরিণতি হবে আরো ভীষণ ভয়ানক। তবু তুমি খেয়ে যাও ধান, এবার মধ্যে আমি তোমার পরাণ। শয়তান রুদ্র ঘোষাল, তুমি সারা আমার অনেক ক্ষতি করেছ, আমার কোটি কোটি টাকার মাল তুমি চালিয়ে দিয়েছ। আমি অভিরূপ সরকার, আমি বাইরে মানুষ, কিন্তু ভেতরে আমি একটা জ্যান্ত জানোয়ার। আমি আবার তোমাকে চালাবো। এবার লোকে ছদ্মবেশে গিয়ে তোমার সব কুষ্টি ঠিকুচি চেনে ফেলেছে। এবার শুরু হবে এই অভিরূপ সরকারের মরণ খেলা। খেলায় হার জিত দুটো আছে দাদা, তবুও যদি জীবনে খেলা সবাই জিততে চায় তবে সময় ঠিক করে দেবে কে জিতবে আর কে হারবে। হ্যাঁ, এটা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, কি বলতে এসেছিস বল বল বল। তোমাকে না জানিয়ে আমি আমার নিজের জন্য পাত্রী ঠিক করে নিয়েছি, আর তুমি অনুমতি দিলে আমি তাকে যথাশীঘ্র বিয়ে করতে চাই। খুব ভালো কথা রে, খুব ভালো কথা। পাত্রীর কথা কার রে, কত টাকায় পারপন দেবে বল বল বল। আমি কোনো বরপণ চাই না দাদা। আরে তোর বোকা পয়সা। আরে আজকালকার যুগে শোন শোন শোন, বিনা পণে আবার কেউ বিয়ে করে নাকি? বিয়ের এত খরচা কোত্থেকে হবে রে? আর আমার ভাইয়ের বিয়ে বলে কথা, একটু জাঁকজমাক করে বিয়েটা পার করবো সে না করে। শোন শোন শোন, এ বিয়ে আপাতত ক্যান্সেল। ক্যান্সেল মানে? ঘাবড়াচ্ছিস কেন? ক্যান্সেল মানে ক্যান্সেল। তোর বিয়ে আমি দেব, তবে কি জানিস, যে পাত্রীর সঙ্গে তুই বিয়ে করেছিস সে পাত্রী তোকে বাদ দিয়ে আমি তোর অন্য কোনো পাত্রীর সঙ্গে বিয়ে দেব। অন্য পাত্রী মানে? হ্যাঁ, তোর জন্য অলরেডি পাত্রী আমার খোঁজা আছে। আর মেয়েটা যদি একটু কালো তো কি হবে রে? তাতে কোনো কিচ্ছু নেই। ওই মেয়ের বাপ 5 লাখ টাকা বর্তমান দেবে। 5 লাখ? হ্যাঁ 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 হ্যাঁ, শুধু 5 লাখ নয়, শুধু 5 লাখ নয়। ওই তার চেয়ে আরো ভালো কথা আছে রে, আরো ভালো কথা আছে। ওই মেয়েটি হচ্ছে ডিভোর্স, আর ওই ডিভোর্সের সময় যে ক্ষতিপূরণ, শোন, ক্ষতিপূরণ 5 লক্ষ টাকা পেয়েছে না, সেই 5 লক্ষ টাকাও তোকে দিয়ে দেবে। বলো কি দাদা, আরো 5 মানে 10 লাখ টাকা? আরে শোন, আরো একটা
বহুত বড় অফার আছে জানিস, বহুত বড়। আরে শোন, ওই মেয়েটি যখন না বিয়ে হয়েছিল, সারা বিয়ের পরে না একটা সারা 1.5 বছরের বাচ্চা হয়েছিল। আরে 1.5 বছরের বাচ্চাটাও তোকে দিয়ে দেবে রে, তোকে দিয়ে দেবে। আর ওই 1.5 বছরের বাচ্চাটার জন্য কি জানিস, তোকে আরো 5 লাখ টাকা দিবে। বাবারে, আরো 15 লাখ। শোন শোন শোন, তবে আর কি, এক বিয়েতে তুই 15 লাখ টাকার মালিক হয়ে যাবে। তাই আমি বলছি রে, এটা একদম হাতছাড়া করা ঠিক নয়, একদম না। মাথা গেলা, এমন অফার কি হাতছাড়া করা যায় দাদা? আমি বলছি কি দাদা, তুমিও তো বিয়ে করনি, তাই এই সুযোগটা আমি তোমাকে দিলাম। একটা কথা কান খুলে শুনে রাখো দাদা, আমি আমার পছন্দ করা পাত্রীকে বিয়ে করব। আর বিনা ফোনে তুই বিয়ে করবি কোথায় না করবি সেটা আমার কোনো জানাশোনা নেই। তবে একটা কথা মনে রাখিস, যাকে বিয়ে করে আনবি না, আর তার সঙ্গে যেন 5 লাখ টাকা নিয়ে আসিস। আর যদি আর 5 লাখ টাকা না নিয়ে আসিস, তাহলে তোকে আমি একেবারে এ বাড়ির বাইরে রেখে দেবো। এ বাড়ির দরজা তোর জন্য চিরকালের মতো বন্ধ থাকবে। আর তুমিও হয়তো ভুলে যাচ্ছ দাদা, যে এই বাড়ির অর্ধেক অংশ কিন্তু আমার। আর আমি চাইলে আমার অংশ আমি ঠিক আদায় করে নেব। আর এটা হয়তো তোমার কাছে খুব সুখকর বলে মনে হবে না, তাই বলছি কি দাদা, তুমি তোমার সিদ্ধান্তকে বদল করে তুমি তোমার ভাতৃবধূকে বরণ করার জন্য না প্রস্তুত থেকো দাদা, প্রস্তুত। যে সম্পত্তির উপর তুই লোক লালসা করছিস না, সেই সম্পত্তি আসলে আমাদের নয়। সেই সম্পত্তির মালিক অন্য কেউ। সম্পত্তির কথা বলছিল না, তবে কি আপনি বেকামের প্রতি সম্পত্তি করে গেছেন? আরে না 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 অফিসার, এমন কিছু আজকালকার যুগে করে রাখতে হয়, কারণ ট্যাক্সকে ফাঁকি দেওয়ার জন্য এরকম অল্প স্বল্প কিছু করে রাখা তো উচিত। বারোটা অফিসার, ওই রকি কিন্তু ওর কাজ একেবারে সাকসেস করে দিয়েছে। আর রুদ্র আলপনা কোথায় লুকিয়ে আছে সে পুরোপুরি সর্বনাশ করে দিয়েছে। আর রকি একেবারে ফিরলে আপনাকে কিন্তু অ্যাকশনে নামতে হবে, অ্যাকশনে নামতে হবে। আমি তো পাবো না, এই মাথা নিয়ে আপনি পুলিশের চাকরি করছেন কেন? শুনুন শুনুন, ওই রুদ্র যখন অ্যারেস্ট হয়ে যাবে, আর কি রকি যখন ওকে অ্যারেস্ট করবে না, রকিকে তখন কি করবে? রকি অ্যারেস্ট হওয়ার পর রকিকে একেবারে খতম করে দিয়ে একেবারে শেষ করে দেবে। তারপর কি হবে? তারপর কি হবে? তারপর ও একদম বড় বড় জয় এনকাউন্টারের সময় রৌদ্রের গুলিতে রকি মারা গিয়েছে। তারপর কি হবে? ওই সরকারের যে 1 লক্ষ টাকা আছে না, সে 1 লক্ষ টাকাও আপনার হয়ে যাবে। আর ঘোষিত প্রস্তাব প্লাস প্রমোশন সবই একবারে আপনার হয়ে যাবে। এই যুগের বীর জাফর সেই যুগের সুপিরির কাছে মন্ত্রণা শিক্ষা করছে।
জাফর আর সেই যুগের সকলে মিলে আমার হারিয়ে দিয়েছে সেকালটাকে। তাই তো আমি আমার মিথ্যার বেগকে সরিয়ে সত্যকে টেনে আনবো। আর সেই মহাকাল পাগলার কথাগুলো একেবারে কেমন কেমন যেন লাগছে। এই পাগলা, একাল আর সেকাল, তবে তুই কোন কালের মানুষ রে পাগলা? আমি সেই কালের মানুষ গো, যে এক সময় ধর্মযুদ্ধে অধর্মের হাতে ধর্মকে লাঞ্ছিত হতে হয়েছিল, সত্যকে হতে হয়েছিল মিথ্যার ছুরিতে ফেলা ফেলা। আমি সেই কালের মানুষ গো। আমি দেখেছি এক স্বামীর চোখের সামনে তার স্ত্রীর লাঞ্ছনা। আমি শুনেছি আদরণী কন্যার হত্যার করুণ কন্যা অস্থির পিতার আর্তনাদ। আমি নীরবের বাড়িতে রিগড়ে কাঁদতে শুনেছি। আমি মিথ্যার কারাগারে বন্দী হওয়া সত্যকে কাঁদতে দেখেছি। হত্যার করে কান্না। সত্যি করে বল, কে তুই? আমি একটা জ্বলন্ত ভেতলিয়া। আমার বুকে চলছে টাক বাবা অগ্নিগুড়ি। অগ্নিগুড়ির লাভা যখন তোমাদের উপর ঝটকে পড়বে, তখনই শুরু হবে আমার সেই ধ্বংসের সপ্তমের বদলতে। শালা দেখছি সেই সপ্তমে বছরতে। তবে কি পাগলাটা ছাড়া আমার কোনো পুরনো শত্রু নাকি? এই এই পাগলা, সত্যি করে বল, তুই আমাকে চিনিস? তোমাকে আমার চিনব না? তুমি তো একটা নরপশু গো, নরপশু, যার ভিতরটা ঠিক মানুষের মতো আর ভিতরটা একেবারে হিংস্র জানোয়ার। ভুল বলে ফেললে ভিতর তোমার তো বাইরের দুটোই সমান, যেন একটা হিংস্র হয় না। তা তোমরা পারবে না বাবু, তা তোমরা পারবে না। যাকে তোমরা একদিন ওই লস্করা ঘরে ফেলে এসেছিলে, তাকে তোমরা আর খুন করতে পারবে না। এবার দিন আসছে তোমাদের। তাই ওই সত্যের বাণী শুনে রাখছে, তোমাদের বদিবে যে গোকুলে বাড়িতেছে। কে কেড়েছিস করা, ভেঙেছিস ঘর বাড়ি, জীবনে মরণে আমি কি তোদের ভুলিতে পারি? আদম হিংস্র মানবিকতাই আমি যদি কেউ হই, স্বজন হারানোর মহাসকালে চিতা আমি তুলবই, চিতা আমি তুলবই। আপনি কি শিখেছেন? এই পাগলটা বড় হচ্ছে সেই দিনের সেই সত্য বাস্তবের ছায়া আছে এর মধ্যে। ওরে কাছে আপনার কি মাথা খারাপ হয়েছে? আমি নিজে সেদিন ও লাশটা মর্গে রেখে গেছি। হ্যাঁ, কিন্তু এটাও তো সত্যি যে ময়না কবিতে এই পাগলাটার কোনো সন্ধানই পাওয়া যায়নি। কিন্তু সে আমার হ্যাঁ ভূত ভূত আরে মশাই, এটা নিয়ে আপনি অযথা মাথা খারাপ করবেন, ঠিক আছে? কারণ সত্য মাধ্যমে লাশটা সেদিন আমি নিজে মর্গে রেখেছি। সেই লাশটা হয়তো চাল ছিঁড়ে খেয়েছে, আর যদি বেঁচেও থাকে তবে সে তার আশ্রয় হবে কোনো বৃদ্ধাশ্রম নাকি কোনো লোক ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখাই ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে
আমাকে চিনতে পারলি না বুঝি? আর আমি হলাম তোর জেঠিমার শোন, মানে তোর জ্যাঠাইমা গো, জ্যাঠাইমা। তোর দাদা আমাকে সেই বৃদ্ধাশ্রমে রেখেছে রে বাবা। আচ্ছা, বলো সই, অত কথার কি আপনার আছে? কি কোনো জেঠিমা বৃদ্ধাশ্রমে ছিল? হ্যাঁ, 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 সে তো অনেকদিন আগেকার কথা। আমার ওই জেঠিমার সঙ্গে বৌদিমণি দিন রাত একেবারে অশান্তি করতো, দিন রাত। আর তখন আমার ওই দাদা আমার ওই জেঠিমাকে কোনো বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসেছিল। আর সে তো অফিসার, অনেকদিন আগেকার কথা। আমি ভাবছিলাম কি জানেন অফিসার, ওই জেঠিমা হয়তো মারাই গেছে। জমছেন আমাকে দেয়নি বাবা। তুই খুব নারকেল লাড়ু খেতে ভালোবাসতিস না বাবা, তার জন্য তো তোর জন্য নারকেল লাড়ু এনেছি। নারকেল লাড্ডু? হ্যাঁ জেঠিমা, আমি খেতে ভালোবাসতাম। খেয়ে নে বাবা, খেয়ে নে, তোর জ্যাঠাইমা কত সব রেখেছে, খেয়ে নে। আমার মাথাটা ঝিমঝিম করছে কেন? এ নারকেল লাড্ডু সামনে কে ছিল? আমার পাগল বলছে কেন? এই, ওর নাড়ু সাথে কি খাওয়ালে? কে তোমরা? আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা বিশ্বনাথ সরকার। তোমার একটা বড় জায়গা থেকে একটা লাল ডায়েরি পেয়েছি, আর তাতে লেখা আছে তোমার সমস্ত কুকর্মের কাহিনী। লাল ডায়েরি। ইচ্ছে করছে শয়তান দুটোকে এখনই গুলি করে মেরে দিই। ওই ভুল কাজ করো না, তার আগে আমাদের অনেক অনেক কাজ বাকি আছে। শোনো, ওই শয়তান দুটো বেহুশ হয়ে পড়ে আছে, বুঝলে? এই মুহূর্তে আমাদের সব কাজ বাগিয়ে নিতে হবে। তাই ঠিক আছে, তবে তাই চলো। এই সুযোগে ওই শয়তান গুলো আরো বাড়ি থেকে তোমার বাবা যে কোম্পানিটা ছিল, সরকারের কোম্পানিটা যে ছিল না, ওই কোম্পানির আসল দলিলপত্রগুলো এই সময় চলো লুট করে নিই। হ্যাঁ, তাই চলো। এ তুমি কি বলছো আরতি? কোটিপতি অভিরূপ সরকার একমাত্র ভাই আমাকে জবাকে বিয়ে করতে রাজি হয়েছে, তা আমার বিনা কোণে। হ্যাঁ গো হ্যাঁ, ছেলেটা দিন আমাদের জবাকে খুব ভালোবাসে। ওরা ওসব ভালোবাসা টালাবাসা আমি একদম পছন্দ করি না। ওই দেখলে তো জানি না, মানে আমাদের ছোট মামা তরুণকে ভালোবাসে বিয়ে করেছিল, কিন্তু একটু কি সুখী আছে? সুখী থাকবে কেমন করে বলতে পারো? এরই না তো অরণ্যকে ভালোবেসে বিয়ে করেনি, তাকে ভালোবাসার অভিনয় করে ব্ল্যাকমেইল করেছে। তার শাস্তিটা এবার পাচ্ছে। সে কি? এবার মরবে বুঝুক যে পাপ কখনো ভালোবাসা যায় না। স্বামী তার শাখা সিঁদুর করে জীবনে সবকিছু পাওয়া যায় না। স্বামীর সোহাগ ভালোবাসায় যদি না পাওয়া গেল, তাহলে জীবনের সার্থকতা কোথায় বলতে পারো? তবে আমার বিশ্বাস জবার অরূপ নিশ্চয়ই দেখবো ওরা দুজনের সুখী হবেই হবে। হতেই হবে আরতি, হতেই হবে। তবে শুধু ভালোবাসা থাকলেই তো আর সুখী হওয়া যায় না, তার জন্য চাই অর্থ সম্পদ। আর আর অভিরূপ সরকারের যখন আর কেউ কোথাও নেই, তখন তার অবর্তমানে আমাদের অরূপে তো সব সম্পত্তি পেয়ে যাবে, তাই না আরতি? না দাদা, আমার দাদার কোনো সম্পত্তি আমি পাবো না। কেন ভাই?
তুমি তো তোমার দাদার একমাত্র ভাই। তোমার দাদার অবর্তন মানে তোমার তো তার পুরো সম্পত্তি পাওয়ার কথা। দাদার অমতে আমি জবাকে বিয়ে করতে চলেছি, তাই দাদা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সে কি? তবে আপনারা ভাববেন না, ভালো যখন আমি জবাকে বেঁচেছি তখন আমি জবাকেই বিয়ে করবো। প্রয়োজন হলে আমি গাছতলায় গিয়ে থাকবো। দাঁড়াও ভাই দাঁড়াও, আপনার বোনকে নিয়ে আমি গাছতলায় থাকবো? ওরে এগুলো হলো সিনেমা ডায়লগ, বাস্তবতা কিন্তু বড্ড কঠিন। দাদা আর তাছাড়া তুমি আমার বোনকে বিয়ে করে নিয়ে গিয়ে গাছতলায় গিয়ে উঠবে, তা তো আর হতে পারে না। তাই আমি ভেঙে দিলাম। মনটাকে শক্ত কর, জয় পাবি। যাকে নিয়ে এত স্বপ্ন দেখে বসে আছি সে অরূপ তোকে কে বিয়ে করে নিয়ে কোথায় রাখবে জানিস? ওই গাছতলায়। ভালোবাসার জোর থাকলে আমি কি ওই গাছের হাওয়া? ভালোবাসার জোর থাকলে গাছের হাওয়া দিয়ে বেঁচে থাকা যায়। ওরে ওসব ছেলে কথা বলে কোনো লাভ নেই। আমি একটা পথের ভিখারির সাথে আমার বোনের বিয়ে দেবো না, এটাই আমার শেষ কথা। এই মেয়েকে তুমি মত না বলে আমাদের কিচ্ছু যায় আসে না। তাই বড় ভাই তোমার যেটা করার কর্তব্য ছিল সেই কর্তব্যটা পালন করতে আমি বড় বউদি হয়ে নিজের গাড়ি থেকে ওদের দুজনের বিয়ে দেবো। আর বিয়ে